মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। জেনেপের সাথে কথা বলেছি। গুল সুলতান, ওর চোখে আমি ফাতিকেই দেখেছি। আমার মনে হচ্ছে জেইনেব এখনো ফাতিকেই ভালোবাসে। ফাতিও শুধুমাত্র জেইনেবকেই ভালোবাসে। ওদের ভালোবাসা কতটা গভীর আমি জানি, এতটাই গভীর যে সামান্য ব্যাপারে সম্পর্ক এভাবে শেষ হবার কথা না। তাই আমার মনে হয় আমাদের কিছু একটা করা দরকার। শুনুন আন্টি, স্বামী স্ত্রী বেশি দিন এভাবে দূরে থাকতে পারে না। যদি দুজন দুজনকে ভালোবেসেই থাকে তাহলে কেন ওরা এভাবে এতদিন আলাদা থাকছে? ঠিক বলেছ, কিন্তু কি করতে পারি? আমি সেই শুরু থেকেই এর কারণটা জানতে চেয়েছি, কিন্তু কিছুই জানতে পারিনি। তাহলে চলুন জেনেপের পরিবারের সাথে কথা বলি। আমরা জেনেপের অভিভাবকের সাথে আলোচনা করি। ঠিক বলেছ, ওর পরিবার হয়তো এই ব্যাপারে সহযোগিতা করবে। হতে পারে। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা, নাও জঙ্গ, নাও নাও নাও, খেয়ে নাও, জলদি নাস্তাটা শেষ করে নাও সোনা। ওরে ওরে জাঙ্গ সোনা। ও শেফকেত, আমি আরেক কাপ চা খাবো, তোমার জন্য আনবো? তোমাকে প্রশ্ন করেছি। কেন? যাও তুমি গিয়ে চা খাও। আমাকে বিরক্ত করছো কেন মেরিয়াম? তোমার যা ইচ্ছে হয় করো, আমি এখন আর চা খাবো না। তুমি এভাবে চিৎকার করে কথা বলছো কেন? চিৎকার করার মতো কোনো কথা বলেছি? তাহলে কি করব? তোমার সাথে কি আমি নেচে নেচে কথা বলবো? হ্যাঁ, বয়স বাড়ার সাথে সাথে কোথায় মেজাজটা একটু ঠান্ডা রাখার চেষ্টা করবে, তা না হয়ে দিন দিন আরো বেশি বদমেজাজি হয়ে যাচ্ছ। কে? আমি? না না, আমি। ধরো সেলিন, আমাকে ধরো। বসো ওরহান, এখানেই বসো। বসছি। মামা, অনেক ব্যথা। মামা, কি? আমার সারা শরীরে প্রচন্ড ব্যথা, শরীরের প্রতিটা জয়েন্টে ব্যথা করছে। অভিনয়, কাজ না করার বাহানা। সত্যি। তাই বলছি যে আজ বোটে না গিয়ে বাড়িতে বিশ্রাম নেব, একটু ঘুমোবো। থামো, ওঠো। তোমার সাহস হলো কি করে কাজ না করার ভান করার? জলদি বোটে যাও। ভান করব কেন বলুন? সত্যি বলছি, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন, খুব ঠান্ডাও লেগেছে। কাল রাতে নিশ্চয়ই জানালা খোলা ছিল। ঠিক আছে, তাহলে আজকে বাড়ি থেকে কেউ বের হতে পারবে না। কেন? কেন বের হতে পারবে না? উই, তুমি তো দেখছি মুহূর্তের মধ্যেই সুস্থ হয়ে গেছো, ব্যথাও চলে গেছে। না 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 মামা, আমি খুবই অসুস্থ, একটুও বাড়িয়ে বলছি না। আর তাছাড়া আমি কি মিথ্যে বলার মতো কোনো ছেলে? আপনি তো আমাকে ভালো করেই চেনেন। কখনো কাজে ফাঁকি দিয়েছি আমি? দাওনি। আচ্ছা, তোমার যা ইচ্ছে করো, আমি আসি। কথায় কথায় রেগে যায়, সামান্যতেই রেগে যায়, সবার সাথে এমন করে। চলে গেছে। আজকের দিনটা শুধুই আমাদের, শুধুই দুজনের। হাই ফাইভ। ব্যথা পেয়েছো? ডার্লিং, হ্যাঁ বলো। আজ পাহাড়ের ওই কফি হাউসে নিয়ে যাবে? আমার ওই জায়গাটা খুব ভালো লাগে। হ্যাঁ নিশ্চয়ই, যাবো। শোনো, আগে চলো আমরা দুজনে একসাথে একটা মুভি দেখে আসি, এরপর না হয় কফি হাউসে। না না না, আগে কফি হাউসে। দাঁড়াও। না না, আগে মুভি। দাদিমা ফোন করেছে। মুভি দেখতে যাবো? হ্যাঁ বলো দাদিমা। সেলিন, কেমন আছো বলো তো? আমি ভালো আছি দাদিমা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, তবে তোমাকে খুব মিস করছি।
আর যদি কোনো ঝামেলা না হয় আমি আর তোমার মুকাদ্দের আন্টি তোমাদের বাড়িতে আসব। তাছাড়া ইয়াদিগারের সাথেও অনেক দিন হলো দেখা হচ্ছে না। আল্লাহ আল্লাহ। হ্যাঁ ঠিক আছে দাদিমা, আমি ইয়াদিগার আন্টির সাথে কথা বলে তোমাকে একটু পরেই জানাচ্ছি। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। আচ্ছা, এখন রাখি তাহলে। আচ্ছা এবার বলো, আমরা মুভি দেখতে যাচ্ছি তো এখন? হ্যাঁ, দাদিমা বাড়িতে আসছে। মুভি দেখবে না? না, যাব না। আমার আন্টিও আসছে। এখানে আসছে? হ্যাঁ। ওনারা হঠাৎ এ বাড়িতে কেন আসছেন? কে জানে, আশা করি খারাপ কিছু হয়নি। আমিও বুঝতে পারছি না, তবে হঠাৎ আসছে বলে আমারও চিন্তা হচ্ছে। এর মানে আমাদের কোথাও যাওয়া হচ্ছে না। ওই আর ভালো লাগে না ইয়াদিগার, সব সময় এমন। ভাবি, হ্যাঁ আবার কি হয়েছে বলো তো? শুনলাম ভাইজান খুব চিৎকার করে কথা বলছে। ওর স্বভাবই তো এমন। ওর ভুরু দুটো সবসময় বাঁকা হয়ে থাকে, আর তাইও সামান্য কথাতেই রেগে যায় ইয়াদিগার। তুমি একদম ঠিক বলেছ। বয়সের সাথে রাগও বেড়ে গেছে, সারাক্ষণই রেগে থাকে, সব ব্যাপারেই রেগে যায়, সবার সাথে সব সময় রাগ দেখায়। ভাইজান কবে বদলাবে বলো তো ভাবি? কবে বদলাবে আমিও জানি না ইয়াদিগার, আমিও বুঝতে পারি না। আপনারা কি জরুরি কোনো কথা বলছেন? কি ব্যাপার সেলিন, তুমি কি কিছু বলতে এসেছো? জরুরি কিছু না, তোমার মামার মেজাজ নিয়ে কথা বলছিলাম। এ বাড়িতে ওর মেজাজের জন্য অন্য ব্যাপারে তো কথাই হয় না। ঠিক বলেছেন। আমাকে এখন অফিসে যেতে হবে, রাতে কথা বলবো ইয়াদিগার। হ্যাঁ, রাতে আবার দেখা হবে। ভালো থাকবেন। দেখা হবে। এবার বলো তোমরা কি বলতে এসেছো? মানে আমি বলছিলাম যে আম্মা, হ্যাঁ, একটু আগে দাদিমা ফোন করেছিল। আপনার যদি কোনো ঝামেলা না হয়, দাদিমা আমার মুকাদ্দের আন্টিকে নিয়ে এখানে আসতে চাইছে। যেন আজকেই আসতে হবে। তবে সমস্যা নেই, আপনি আজকে ব্যস্ত থাকলে আসতে হবে না, আমি ফোন করে নিষেধ করে দিচ্ছি, আজ দরকার নেই। কি বলছো তুমি? আজকেই আসবে? মেহমানদের কখনো নিষেধ করতে নেই সেলিন, এখনই ওনাদের ফোন করো। আচ্ছা সেলিন, আপ্যায়ন করার মতো ঘরে তো কিছুই নেই। একটা কেক লাগবে, বোরেক লাগবে, আমি জলদি এগুলো বানিয়ে ফেলবো। তুমি আমাকে একটু সাহায্য করলেই হবে, ঠিক আছে সেলিন? নিশ্চয়ই করব, আমি এখনই দাদিমার সাথে কথা বলছি। হ্যাঁ, এখনই ফোন করো। ওরহান, তোমাকে বাজারের একটা লিস্ট লিখে দিচ্ছি, কারণ ঘরে আমাদের কোনো বাজার নেই। জলদি নিয়ে এসো। ও ও, এক মিনিট, এখনই টয়লেটে যেতে হবে, পেটে অসম্ভব ব্যথা করছে। ওই দেখলে তো সেলিন, কোনো কাজের কথা শুনলেই ওর কেমন পেট ব্যথা শুরু হয়ে যায়। হ্যাঁ, আমি সেটা ভালো করেই জানি। বাদ দাও, জলদি করো, তুমি ফোন করো, এখনই বলো যে আমরা অপেক্ষা করছি, ঠিক আছে? আমি এখনই বলছি, কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত হয়ে বলতে পারছি না হায়দার, একটু ভেবে বলতে হবে। মানে আসতেও পারি, নাও আসতে পারি, পরে বলছি। এর মানে কি? আজ আমার সাথে দেখা করবে না? ভেবে বলতে হবে, পরিস্থিতি বুঝে বলতে হবে, কারণ বাড়িতে আমার একটা জরুরি কাজ আছে। কিন্তু আইফেরিন, কাল একটা জরুরি কাজে ব্যস্ত ছিলাম, আমি তখন রেইসের সাথে ছিলাম। সত্যি বলছি, বিশ্বাস না হলে ওনাকে জিজ্ঞেস করো। শেফকেত ভাইজানের সাথে কি কাজ? তোমাকে পরে বুঝিয়ে বলবো, কিন্তু প্লিজ প্লিজ আমাকে তোমার থেকে দূরে রেখো না। অনুরোধ করে লাভ নেই হায়দার, আজকে আমার বাড়ি থেকে বের হওয়া সম্ভব না। আইফেরিন, আমার মিষ্টি গোলাপ, আমার রানী, তুমি কাছে এসে তোমার সৌরভ ছড়িয়ে দাও, তোমার কাঁটাগুলো প্রয়োজনে আমার গায়ে বিধিয়ে দাও। তবুও তুমি কাছে এসো, তোমাকে না দেখে আমি একদম থাকতে পারছি না। হ্যাঁ, আমাকে অনেক মিস করছো? হ্যাঁ, অনেক মিস করছি। আচ্ছা, তুমি যখন এত অনুরোধ করে বলছো, ভেবে দেখব। কেউ যখন ভালোবেসে অপেক্ষা করে তখন তার মন ভাঙা ঠিক হবে না। আইফেরিন, আমি এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, শুধু তোমার অপেক্ষায় আছি বলে, তোমার চোখে চোখ রাখবো বলে। ঠিক আছে, এখন ফোন রাখো, রেডি হচ্ছি, বাই বাই। না না আইফেরিন, বাই বলবে না, আসছি বলবে, সবসময় আসছি বলবে। তোমার সাথে কথা বলেই যাবো নাকি রেডি হব? রাখো। আচ্ছা, রাখছি, জলদি দেখা হচ্ছে। আইফেরিন, কিন্তু
মেকআপ যদি বেশি হয়ে যায় নিশ্চয়ই ওরা আমাকে বাধা দেবে। আইফির খালা, জলদি করো। আইফির খালা, দয়া করে এবার টয়লেট থেকে বের হও। এটা কোনো মেকআপ রুম না, এটা টয়লেট। চুপ করো তো, কাজ এখনো শেষ হয়নি, তুমি বাগানে যাও। এতক্ষণ ধরে চেপে রাখছি বলে আমার এখন প্রচন্ড পেট ব্যথা করছে। আমার তো কিডনিতে সমস্যা হয়ে যাবে। ও ও আজকাল কথা শুরু করলে থামতেই চাও না। হ্যাঁ, এবার ভেতরে এসো, এসো। আইফির খালা, তুমি আমাদের বাড়িতেই থেকো, কিন্তু দয়া করে আমাদের টয়লেট ব্যবহার করো না। যাও। কি হচ্ছে এখানে? কি ব্যাপার আইফের? এভাবে সেজেগুজে আবার কোথায় যাচ্ছ? চুল ছেড়ে রেখেছো, চোখে এসব কি লাগিয়েছো? নতুন ড্রেসও পরেছো। একটু বাইরে যাব, খোলা বাতাসে একটু হাঁটতে যাব। ঘরে বসে খুব ক্লান্ত হয়ে গেছি। ইয়াদিগার, শোনো আইফের, এখন কোথাও যাওয়া যাবে না। মেহমান আসছে, আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। এমনিতেই মন ভালো নেই ইয়াদিগার, তাই বাইরে হাঁটতে যেতে চাইছি। এভাবে ঘরে বসে থেকে বিরক্ত লাগছে। আইফের শোনো, একটু পরে তোমার মন ভালো হয়ে যাবে। বাড়িতে গুলসুম খালা আসছেন, সাথে সেলিনের আন্টিও আসবেন। ওনাদের সাথে গল্প করলেই মন ভালো হয়ে যাবে। মানে কি? এর মানে ওরা সাজিবেতের ব্যাপারটা জেনে গেছে বলেই আসবে? ইয়াদিগার, আমি বলছি যে বাড়িতে যখন এত মেহমান আসছে তখন আমার বাইরে হাঁটাহাঁটি করাটা ঠিক হবে না। তোমাকে এখন রান্নাঘরের কাজে আর ঘর পরিষ্কারের কাজে সাহায্য করবো। চলো, এখনই তোমাকে সাহায্য করছি। আর সাজিবেতকে বাড়ি থেকে অন্য কোথাও চলে যেতে বলছি। অন্য কোথাও কেন? তাই তো, এসব আমি কি বলছি। সাজিবেতকে এখনই বলে দিচ্ছি ঘরগুলো পরিষ্কার করতে, ওর ঘরটাই পরিষ্কার করতে। সবগুলো না হলেও যেন ওরটা করে। হ্যাঁ, এই তো তুমি বুঝেছো। যাও, জলদি ওকে বলো, অনেক কাজ পড়ে আছে, দ্রুত সব শেষ করতে হবে। ওই কাণ্ড দেখো, বেহুশ হয়ে ঘুমোচ্ছে। জলদি ওঠো, ওঠো। সাজি, উঠতে বলছি, জলদি ওঠো। আল্লাহ রক্ষা করো। কি হয়েছে? হ্যাঁ আম্মা, আমি একটা মানুষ, কোনো চালের বস্তা না। কি করছো তুমি? তাই নাকি? তোমার চিন্তায় সারা রাত চোখের পাতা এক করতে পারিনি, আর তুমি এখানে আরামে ঘুমোচ্ছ, তাই না? কি হয়েছে বলবে তো? জলদি ওঠো, ওঠো বলছি, ওঠো। জলদি রেডি হও, এমনি অনুতে গিয়ে লেটুস পাতা নিয়ে এসো। কেন? বাড়ির বাগান থেকে তুলে আনলেই তো হয়। বাগান থেকে না, তুমি এখনই এমনি অনুতে যাবে। জলদি নিয়ে এসো, যাও। ওখানে যেতে হবে কেন? আমি এখনই অনলাইনে অর্ডার করে দিচ্ছি। দেখো, আবারও শুয়ে পড়েছে। ওঠো বলছি, এমনি অনুতে গিয়ে এখনই লেটুস পাতা নিয়ে এসো। তুমি কিন্তু দিন দিন আমাদের উপর হিটলারের মতো আচরণ শুরু করেছো। সত্যি এখন মনে হচ্ছে বাবা সংসারের দায়িত্ব আর আমাদের শাসন করার ক্ষমতা তোমার হাতে দিয়ে মোটেও ভালো করেনি। মুখ সামলে কথা বলো। তোমার বাবা কবে কোন দায়িত্বটা পালন করেছে? হ্যাঁ, তোমার বাবা যেটা করতে পেরেছে, বিরোধী দলের নেতা হয়েছে। কথা বলে আর সময় নষ্ট করো না। হয়েছে, ওঠো, যাও। এমিননুতে গিয়ে এখনই লেটুস পাতা আনো। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? সকাল সকাল এভাবে মেয়েটাকে বকাঝকা করছো কেন বলো তো? তুমি কি আসলেই আমার কাজে সাহায্য করবে নাকি মেয়ের সাথে ঝগড়া করবে? হ্যাঁ শোনো, ও তো এ বাড়িতে কোনো কাজই করে না, দিনরাত দরজা বন্ধ করে ইন্টারনেট নিয়ে পড়ে থাকে, তাই ওকে একটু কাজ করতে পাঠাচ্ছি। সামান্য লেটুস পাতার জন্য আমাকে এমিননুতে যেতে বলছে। ওই তুমি এখন লেটুস পাতা দিয়ে কি করবে আইফের? লেটুস পাতা ঘরেই আছে। ঘরে না দেখে এই ঠান্ডার মধ্যে মেয়েটাকে কেন এত দূরে পাঠাচ্ছ? সাজিবেত, তুমি যদি ঘরের কাজ করতে চাও এই রুমালটা দিয়ে বসার ঘরের ধুলো পরিষ্কার করে ফেলো। আমার কথায় মন খারাপ করো না। আচ্ছা, আমি কাজে যাই। যাও যাও। বসার ঘরের ধুলো পরিষ্কার তাই করবো। চুপচাপ বসে এখানে। কথা শোনো, তুমি এই ঘর থেকে কোথাও যাবে না, ঠিক আছে? বাইরে বের হলে মাথা ফাটিয়ে ফেলবো। কিন্তু আমাকে ফুপি বসার ঘর পরিষ্কার করতে বলেছে। আমি পরিষ্কার করব, বসার ঘর পরিষ্কার করছি। চুপ করো, চুপ করো। একদম শব্দ করবে না, শব্দ করে কাঁদবে না। শব্দ করতে নিষেধ করেছি, অপদার্থ। আবারও শব্দ করতে নিষেধ করেছি না? চুপ, একদম চুপ, শব্দ হবে না। হঠাৎ এমন করছে কেন? আমাকে এভাবে মারছে কেন? কারণ কি? হ্যাঁ, কারণ তো একটা আছেই। ফাতি, তুমিও ঘুমোতে পারোনি? না, ভালো করে ঘুমোতে পারিনি ডার্লিং। ডার্লিং, আমি ঠিকই বুঝেছি, আমাকে মিস করেছো। আমি ঘুমোতে পারিনি বলে তুমিও ঘুমোতে পারোনি, তাই না? হ্যাঁ ডার্লিং, তুমি কাল না ঘুমিয়ে এখন অফিসে কাজ করছো, কষ্ট হচ্ছে, তাই উঠে পড়েছি। কি বলছো? আমার স্বামী হলো পৃথিবীর সবচাইতে ভালো স্বামী। হুম, তোমার স্বামী হলো সেরা, আদর্শ স্বামী, যে নাকি স্ত্রী সন্তানকে রেখে মায়ের ভয়ে বাড়িতে একা থাকে। ঠিক আছে ফাতি, এসব ভেবে মন খারাপ করো না। আচ্ছা বলো তো, ওই অসভ্য এমরা না কি যেন নাম, তোমাকে বিরক্ত করছে না তো? আরে না, ও যেই ভয় পেয়েছে ও আমাকে আর কখনো বিরক্ত করতে আসবে না ফাতি। তুমি ওকে ভালো একটা শিক্ষা দিয়েছো। কোথাও শান্তি নেই, কোথাও না। নিজের বাড়িতে একটু শান্তি মতো থাকা যায় না। জেনে মম আসছে, ফোন রাখছি। ঠিক আছে ফাতি, পরে।
কি আশ্চর্য, কথা শেষ না করেই ফোনটা কেটে দিল। ফাতি বাবা, বলো তো তোমার পাগল মুকাদ্দের আন্টি আর ওর সহযোগী তোমার দাদিমা এখন কোথায় আছে? না, আমি জানি না মম, দেখিনি। ভালো, ওরা যেখানেই থাকুক আর যেখানেই যাক, আমার কাছ থেকে দূরে থাকলেই বাঁচি। উফ, আমিও একটু শান্তি পাই। ফাতি বাবা, মানে বলছিলাম যে তুমি, আমি আর মেলিসা আজকে চলো মুভি দেখতে যাই। মম, ওর সাথে আমার সম্পর্ক হয়েছে খুব বেশি দিন হয়নি। এখন তো আমাদের একটু আলাদাভাবে সময় কাটানো দরকার, যেন দুজন দুজনকে একটু ভালোভাবে বুঝতে পারি, তাই না মম? হ্যাঁ, অবশ্যই আগে দুজন দুজনকে ভালোভাবে জানতে হবে। তাহলে বলো, আমি কি ভুল বলেছি? আরে না না, তুমি ভুল বলনি, আমি ভুল বলেছি। কিন্তু ফাতে, তুমি এমন করে কথা বললে আমার মনে হয় তুমি আমার উপর বিরক্ত হয়ে আছো। আমি তোমাকে বিরক্ত করছি ফাতি। না মম, তুমি যেমন ভাবছো ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হলো, বোঝোই তো, কেবল সম্পর্কের শুরু। এখন সময় কাটাবো, দুজন দুজনকে ভালোভাবে জানবো, মানে পরে যদি কোনো ঝামেলা হয়, আল্লাহ না করুক। আল্লাহ যেন কখনো এমন না করেন ফাতি। এমন কথা কিন্তু আর কখনো বলবে না বাবা। এই মেয়েটা যেমন সুন্দরী, তেমনি লম্বা, তেমনি ওর ফিগার, আর যথেষ্ট স্মার্ট। ওকে তুমি হাতছাড়া করো না। তাছাড়া ওর পরিবারের সাথে আত্মীয়তা করাটাও আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। বলো না, এমন কথা বলো না। হ্যাঁ, আর এই জন্যই তো ওর সাথে আমার এখন আলাদাভাবে একটু সময় কাটানো দরকার। এবার বুঝেছি, তুমি আসলে ওকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছ। ফাতি বাবা, শোনো, এই মেয়েটাকে তোমার পাশে রাখার জন্য আমার যা করতে হয় আমি করব। আমি সব সময় তোমার পাশে থাকবো বাবা। খুশি হলাম। আচ্ছা, তাহলে এখন মেলিসাকে বরং একটা ফোন করে আসি, নয়তো ভাববে আমি ওর খেয়াল রাখছি না, তাই না? মিথ্যের ফল। আমার লক্ষ্মী সোনা, মামুনি আমার, আমি তোমাকে অনেক মিস করেছি মামুনি, সব সময় তোমাদের মিস করেছি। আমিও সব সময় তোমাকে মিস করেছি আন্টি। ভুল বলেছো, আগে যখন আমাকে মিস করতে চলে যেতে, কিন্তু আজকাল তুমি আমাকে একটা ফোন পর্যন্ত করো না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছো। তবে বলছি, গত কয়েক মাসে এমন সব ঘটনা ঘটেছে, বলতে গেলে পুরো একটা টিভি সিরিজ হয়ে যাবে। জানি সেলিন মামুনি, জানি, আমি সবকিছু শুনেছি। আইফের, তুমি একা একা এত দূরে বসে আছো কেন? এসো, এখানে এসে বসো। এখান থেকে সবাইকে একসাথে দেখছি ইয়াদিগার। আচ্ছা ঠিক আছে। মুকাদ্দের আপা কেমন আছেন বলুন? কুকুরটার নাম কি রেখেছেন? ভালো আছি, ও আমার ছেলে জাঙ্গো। ওই তাই, মাশাআল্লাহ। ভালো আছি, তবে মন ভালো নেই। বুঝতে পারছি ওদের বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে, তবুও আমি আশা করেছিলাম বিয়েতে আমাকে ইনভাইট করা হবে। আমি ঠিক এটাই বলেছিলাম, জানতাম এমন হবে। বিয়ের মতো একটা ব্যাপারে এজন্যই কোনো তাড়াহুড়ো করতে নেই। শুধু তাড়াহুড়োর কারণেই অনেকে কষ্ট পেয়ে থাকে। দেখো, তোমার আন্টি কষ্ট পেয়েছেন। মুকাদ্দেরের জন্য এই ব্যাপারে রাগ করাটা খুবই স্বাভাবিক, কিন্তু আমরা জানি কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল। এখানে আসার পর জানতে পেরেছি অনেক ঝামেলার পর বিয়েটা হয়েছে। ঠিকই শুনেছ। আচ্ছা, ফাতির কি খবর? ডিভোর্সের পর এখন কেমন আছে? আইফের, আমি তো ভুল কিছু বলিনি। এটা তো এবারেরই বিষয়, তাই না ইয়াদিগার? তাই জিজ্ঞেস করেছি। আপনারা অবাক হবেন, তবে ফাতি ভালো আছে, আগের চেয়ে ভালো আছে। ওর জীবনে নতুন একজন এসেছে। ওই জেইনেব আর ফাতির ডিভোর্স হয়েছে 2 দিনও তো হয়নি। কি বলছেন? ওই মেয়ে দেখতে কেমন? আইফের, তুমি জেনে কি করবে? ইয়াদিগার, জানতে ইচ্ছে করছে জেনেবকে বাদ দিয়ে ফাতি এখন কোন মেয়ের সাথে সম্পর্ক করেছে, তাই বললাম। ভুল করিনি। আমার খুব একটা ভালো লাগেনি। ফাতি কিভাবে পছন্দ করলো আমার মাথায় আসছে না। আরে কি ব্যাপার? সত্যি বলতে মেয়েটাকে আমার স্বাভাবিক মেয়ে বলে মনে হয়নি। আল্লাহ আল্লাহ, দরজা খুলছে না কেন? জেনেবের মতো একটা মেয়ের সাথে এতদিন সম্পর্ক থাকার পর এমন একটা মেয়েকে কিভাবে পছন্দ করলো বুঝতে পারছি না। সত্যি ওদের সম্পর্ক হয়েছে? আমি তো মাত্রই বললাম ফাতির গার্লফ্রেন্ড হয়েছে। হ্যাঁ, আপনি বলেছেন।
ওনারা এখানে কি করছেন? হ্যাঁ, মানে মেয়েটা দেখতেও খুব অদ্ভুত, মানে অনেক উঁচু। কিসের মতো বলবো, ঘোড়ার মতো। অনেকটা উটের মতো। হ্যাঁ, উট। হ্যাঁ, ওনারা আমাকে নিয়ে কথা বলছেন। মেয়েটার মধ্যে পছন্দ করার মতো কিছুই নেই, কোমলতা নেই, মাধুর্য নেই, মানে মেয়ে সুলভ কোনো আচরণই ওর মধ্যে নেই, কিছু নেই সত্যি। জেনেব, কি মিষ্টি মেয়ে। জেনেবের মতো এত সুন্দর মেয়ে কোথায় পাবে? ফাতি, আমাকে বিপদে ফেলেছো। তোমার কারণে নিজের ঘরে বন্দী হয়ে আছি। হ্যাঁ বলো সাজিবেদ। হ্যালো ফাতি, কি খবর ডার্লিং? তুমি এখন কোথায় আছো? বাড়িতেই। তুমিও আজ বাড়িতেই থাকো, আসতে হবে না। আজ আসতে হবে না? ওহ দারুণ, খুব ভালো। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, তোমার বাড়ির লোকেরা সবাই কোথায়? হ্যাঁ, আমি জানি না, আমি আমার ঘরেই আছি। ফাতি, ওনারা সবাই আমাদের বাড়িতে। সবাই তোমাদের বাড়িতে মানে? মম কিছুক্ষণ আগেও এখানেই ছিল। ও হ্যাঁ, দুর্ভাগ্যক্রমে তোমার মম আসেনি, তবে তোমার দাদিমা আর তোমার আন্টি এসেছে। এসব তুমি কি বলছো? ওরা ওখানে কেন গিয়েছে? আমি কিভাবে বলবো এখানে কেন এসেছে? বোকার মতো প্রশ্ন করছো। কথা শোনো, তুমি ওনাদের ফোন করে বাড়ি যেতে বলবে নাকি নিজে এসে ওনাদের নিয়ে যাবে আমি জানি না। যত দ্রুত সম্ভব এখান থেকে বিদায় করার ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করছি। ব্যবস্থা করছি বলে আবার ভুলে যাবে না তো? এখনই ওঠো। হয়েছে, রাখো। কি বিপদে ফেলেছো ফাতি। উফ, ওহ দেখো শান্তি, কি শান্তি। কতদিন এখানে একটু আরাম করে বসি না। আমাকে বিরক্ত করার কেউ নেই, আমার কথায় ভুল ধরারও কেউ নেই। এসো বাবা, এসো। এখানে এসে মামার পাশে একটু বসো। এসো, দুজনে আরাম করে একটু গল্প করি। এসো। আন্টি আর দাদিমাকে এবার তোমার কিছু বলা দরকার, সবকিছুতে নাক গলাচ্ছে। কি হয়েছে ফাতি? তোমাকে কোনো ব্যাপারে ওরা বিরক্ত করছে? ওরা দুজন কি করছে জানো তুমি? ফাতি, ওদের দ্বারা সবই সম্ভব, যে কোনো কিছু ওদের কাছ থেকে আশা করা যায়। ওদের কথা বাদ দাও, আমার মেজাজ খারাপ করতে চাই না। না, বাদ দেওয়া যাবে না মম, ওরা আমার মেজাজ খুব খারাপ করে দিয়েছে। অসম্ভব কিছুই না, নয়তো এই অসময়ে দুজন একসাথে কোথায় গেছে কে জানে। আমি তোমাকে বলছি মম, ওরা একসাথে কোথায় গেছে? ওরা ওই জেলেদের বাড়িতে। মানে জেনিফের বাড়ি? আরে মম, ওর নামটা আমার সামনে উচ্চারণ করবে না। ও বাবা, ওরা ওখানে কেন গেছে জানো তুমি? হতে পারে আমাদের ব্যাপারে মিটমাট করতে গেছে। মম, আমি ওদের মুখও দেখতে চাই না, তুমি কিছু একটা করো। এখনই দেখছি বাবা, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। আমি এই মুহূর্তে ওদেরকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। ঠিক আছে, করো। ওদেরকে এখনই চলে আসতে বলো মম, খুব বিরক্ত লাগছে। এখনই ফোন করব, তুমি এই ব্যাপারটা নিয়ে একদম ভেবো না, আমি সামলে নিচ্ছি। এখনই ওদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করছি ওরা ওই বাড়িতে কেন গেছে, এই মুহূর্তে যেন চলে আসে। কিন্তু আমার ফোনটা কোথায়? কোথায় মোবাইল? বুনাই! ঝামেলাটা মামের উপর ছেড়ে দিয়েছি। আমি এখন আমার স্ত্রীর কাছে গিয়ে নিশ্চিন্তে সময় কাটাতে পারবো। জানি না কি হলো, এই মন হারালো, ভালোবাসা ফিরে এলো। সত্যি বলতে আইফের আপাই আমাদের প্রসঙ্গটা সামনে নিয়ে এসেছেন। আমরা যদিও সেলিনের কথা বলে এসেছি। তুমি কিন্তু মন খারাপ করো না মামনি। না আন্টি, আমি সামান্য ব্যাপারে মন খারাপ করি না। সেলিনের অজুহাত দেখিয়ে এসেছি। মূলত আমরা ফাতি আর জেনেপের সম্পর্কের ব্যাপারে কথা বলতে এখানে এসেছি। শুনুন মুকাদ্দের আপা, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাইছি না, কারণ আমার মন বলছে ওদের ঝামেলা ওরাই মিটমাট করে নেবে। কিন্তু মুকাদ্দেসের কথাটা আমাদের মাথায় রাখা উচিত ইয়াদিকার। হ্যাঁ ঠিক। ফাতিকে জেনেবের কাছ থেকে আলাদা রাখার জন্য ও একদম উঠে পড়ে লেগেছে। শুধুমাত্র এই কারণেই ওদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে বাধ্য হচ্ছি। ওরা দুজন দুজনকে এখনো পাগলের মতো ভালোবাসে, কিন্তু মুকাদ্দেস পথের বাধা হয়ে আছে। আসলে উনি যেহেতু আমার ছেলের শাশুড়ি, তাই আমি ওনার সম্পর্কে কিছু বলবো না। না, ঠিক না। শুনুন, ওর বোন হয়েও কথাটা বলছি। আমিও বোনের বিরুদ্ধে কথা বলি, কারণ হলো ওকে আমি ভালো করেই চিনি। আচ্ছা তাই। শোনো ইয়াদিগার, এবার একটা কথা বলি। উনি আসলে ঠিক কথাই বলেছেন, আমি একমত।
আইফের তোমার কি সব ব্যাপারেই কথা বলতে হবে? এখন মুকাদ্দেসের সাথে বসে জেনেপের সাথে আলোচনা করে বিষয়টা মিটিয়ে ফেলতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। 1 মিনিট। মুকাদ্দেস ফোন করেছে। ওর নাম নিতেই ফোন এসেছে। বলো মুকাদ্দেস। মুকাদ্দের, তুমি ওই বাড়িতে কি করছো? আমি তো ভাগ্নিকে দেখতে এসেছি। থামো, একদম মিথ্যে বলো না। ভালো করে জানি ওখানে কেন গিয়েছো। কথা শোনো, এই মুহূর্তে বাড়িতে চলে আসবে, কথা বোঝা গেছে? এখনই। তুমিও শোনো, আমাকে আদেশ দিয়ে আর কখনো কথা বলো না। দ্বিতীয়ত, যত দ্রুত সম্ভব তুমিও এই বাড়িতে চলে এসো। ফাতি আর জেনেপের ব্যাপারে কথা বলবো, বুঝেছো? জলদি। প্রশ্নই আসে না। আমি মরে গেলে ও বাড়িতে যাব না মুকাদ্দের। তুমি আসবে। আমাকে জোর করেও কখনো ও বাড়িতে নিতে পারবে না। তাই নাকি? তাহলে আমিও এখন তোমার ব্যাপারে একে একে সব সত্যি কথা সবাইকে বলতে বাধ্য হব মুকাদ্দেস। অনেকদিন পর দেখছি মুকাদ্দেস আপা। কি ব্যাপার মুকাদ্দেস, এমন স্ট্যাচু হয়ে বসে আছো কেন? ও আল্লাহ, আমাকে রক্ষা করো, আমি যেন আরো কিছুক্ষণ চেপে রাখতে পারি। ট্যাঙ্কি ফুল করে দিন। হ্যালো, শোনো ফাতি, তুমি কি সামলে নিয়েছো? এখন তোমার মমও এখানে এসে পড়েছেন। তোমাদের বাড়িতে কি আর কেউ আছে? থাকলে তাদেরও পাঠিয়ে দাও, তোমাদের ড্রাইভার বাকি আছে। মামা তোমাদের বাড়িতে? হ্যাঁ, একটু আগে তোমার মমও এসেছেন। ফাতি, দ্রুত ওনাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, নয়তো একটা অঘটন ঘটবে, খুব খারাপ হবে। সাজিবে, তুমি তোমার ঘরে চুপচাপ বসে থাকো। ওরা নিশ্চয়ই সারাদিনও বাড়িতে থাকবে না। কি? খুব খারাপ হবে বলে দিচ্ছি, একটা অঘটন ঘটবে ফাতি। দ্রুত ওদের বিদায় করার ব্যবস্থা করো। ফাতি, আমি সত্যি বলছি, দেরি হলে ব্লাস্ট হয়ে যাবে কিন্তু। কি বলতে চাইছো, একটু বুঝিয়ে বলবে আমাকে? হ্যাঁ ফাতি, শোনো, আমি শেষবারের মতো বলছি, এখনই ওদেরকে বিদায় করো, নয়তো আমিই বের করে দেব। হায় আল্লাহ, আমার ঝামেলাগুলো যেন শেষই হতে চাচ্ছে না। আর পারছে না। ধৈর্য ধরো শাসি, আর একটু কষ্ট করো। জোরে জোরে শ্বাস নাও। বলো ফাতি। হ্যাঁ জেনেব, তোমাকে এখনই বাড়ি যেতে হবে, মানে তোমাদের বাড়িতে। আমাদের বাড়ির সবাই এখন ওখানে, শুধু বাবা, মুস্তাফা আর গুনায় ছাড়া। কি কি বলছো? ওখানে গেছে কেন? কেন গিয়েছে সেটা জানি না, তবে সাজিবে তোর ঘরের দরজা বন্ধ করে আছে। ওকে যেভাবে হোক সাহায্য করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি যেভাবেই হোক একটা ব্যবস্থা করছি। তুমি এখন কোথায়? আমি ফিলিং স্টেশনে। ফাতি, একটা প্রশ্ন করি প্লিজ, তুমি কিছু মনে করো না? তুমি বাড়ি থেকে বের হওয়ার আগে শাওয়ার... বাজে কথা বলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। হ্যালো পুলিশ অফিসার, প্লিজ আপনারা জলদি আসুন। পাশের বাড়িতে দুর্ঘটনা ঘটেছে। ঝগড়া করে স্বামী তার স্ত্রীকে মারাত্মকভাবে আহত করেছে। সেই সকাল থেকে স্বামী স্ত্রী খুব ঝগড়া করছিল। আপনারা জলদি আসুন। ঠিক আছে, আমি ঠিকানাটা বলছি, লিখে রাখুন। রোড নম্বর... আপনারা কার উপর দোষ চাপানোর চেষ্টা করছেন? হ্যাঁ, কার উপর? আমার ছেলের চোখ খুলে গেছে। ও জেনেবের আসল চেহারাটা বুঝতে পেরেছে বলেই ওকে ডিভোর্স দিয়েছে। মুকাদ্দেস আপা, আমার জেনেবকে নিয়ে ভদ্রভাবে কথা বলুন। মুকাদ্দেস থামো, নিজেকে সামলাও মুকাদ্দেস। কাদের সাথে ভদ্রভাবে কথা বলবো? ভদ্র হলেই তো তার সাথে ভদ্রভাবে কথা বলা যায়। আপনারা ভালো হলে আমার ছেলেমেয়েদের কিডন্যাপ করে পাহাড়ে নিয়ে যেতেন না, জোর করে বিয়েও দিতেন না। মা, ওটার সাথে এর কি সম্পর্ক? চুপ করো, আমি তোমাকে এই নরক থেকে নিয়ে যাব। দেখুন আম্মা। কে? আম্মা মানে কে? কে তোমার আম্মা? তোমার আম্মা আমি? আমি সেলিমকে দেখে আসছি।
শোনো মুকাদ্দেস, তুমি অযথাই এভাবে চিৎকার করছো। বসো, সবার সাথে ভদ্রভাবে কথা বলো। আমি পারবো না তোমাদের সাথে ভদ্রভাবে কথা বলতে। রিপোর্টটা সত্যি, এই বাড়ি থেকে আওয়াজ আসছে। জলদি চলো, নিশ্চয়ই আবারও মারছে। তুমি ভয় পেও না। আল্লাহ, ওকে রক্ষা করো, ওকে শান্ত করো। দরজা খুলুন, পুলিশ! হঠাৎ বাড়িতে পুলিশ কেন? এসো জাঙ্গো। দরজা খুলুন, জলদি! ওই ওই কি ব্যাপার বলুন তো, কি হয়েছে? আপনাদের নামে অভিযোগ আছে। অভিযোগ? কিসের অভিযোগ? কি হয়েছে? কে এসেছে ইয়াদিগার? পুলিশ কেন এসেছে? পুলিশ এখানে সবসময়ই আসে। এই ধরনের একটা পরিবারের কাছে পুলিশের আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো অফিসার এখন কেন এসেছেন বলুন তো? আপনাদের এক প্রতিবেশী অভিযোগ করেছেন এখানে সকাল থেকে খুব ঝগড়া হচ্ছে। বাড়িতে পুরুষ কে আছে? আপনাদের মধ্যে কে গুরুতর আহত হয়েছে? ওই শুনুন অফিসার, এখন এই বাড়িতে একমাত্র পুরুষ এই বাচ্চা। আর জাঙ্গো একটা ছেলে। হ্যাঁ, জাঙ্গো একটা ছেলে। কে চিৎকার করছিল? এই যে উনি। হ্যাঁ, আসলে আমি চিৎকার করছিলাম, কিন্তু এর পেছনে যথেষ্ট কারণ আছে অফিসার। আসলে অফিসার, আপনি আমাদের ভুল বুঝেছেন। আমরা নিজেরাই হাসাহাসি গল্প করছিলাম। শুনুন, প্রতিবেশীরা বিরক্ত হয়। এরপর যদি কেউ অভিযোগ করে তাহলে আপনাদেরকে থানায় যেতে হবে। ওই এই যে প্রতিবেশীরা, আমরা এখানে গল্প হাসাহাসি করছিলাম, বুঝতে পেরেছেন? কিন্তু আপনাদের বিরক্ত করার জন্য আমরা সত্যি খুব দুঃখিত। চলে আসুন, এখানে অনেক কেক আছে, বড় গাছে চলে আসুন, কোফতাও আছে। শুনুন অফিসার, আসলে প্রতিবেশীদের স্বভাবই হলো অভিযোগ করা। তবে এক বাটি ফ্রুট স্যালাড আর 2 বাটি কোফতা খাওয়ালেই ওরা খুশি হয়ে যায়। ওই হ্যাঁ, কি শান্তি! এর চেয়ে শান্তির আর কিছু নেই। ওরা তো আবার আসছে। সবাই মিলে আমাকে দোষ দিচ্ছ কেন? মম, তুমি এবার একটু থামো। আমি আবার কখন চিৎকার করলাম? এখনো করছো মম, তুমি থামো। ওরা আবার সবাই ফিরে আসলো কেন ঠিক বুঝলাম না। কারণ কি? জলদি ধরো। বলো সাজিবেত। হ্যাঁ জাইনেব, ফাতি দেখছি কোনো ব্যবস্থাই করতে পারেনি। ওরা সবাই এখনো আমাদের বাড়িতেই আছে। আমিও চেষ্টা করছি। আমি পুলিশ পাঠিয়েছিলাম, কোনো কাজ হয়নি। হয়েছিল, ওরা নিচে যাবার পর আমি টয়লেটে এসেছি। বের হওয়ার সময় দেখি ওরা সবাই আবার উপরে উঠছে। দৌড়ে আবারও টয়লেটে ঢুকেছি। এখন আমি টয়লেটে আটকা পড়ে আছি। সাজিবেত, তুমি বাড়িতে কি করছো বলো তো? অন্য কোথাও চলে যাও, তোমার জন্য আর কি করতে পারি বলো? আমি এখন কোষ্ঠকাঠিন্যে ভুগছি। এর মানে কি? খুব খারাপ। সবকিছু বিস্তারিত বুঝিয়ে বলতে হবে। বেবি, আমি তোমাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। কোষ্ঠকাঠিন্য শরীরের একটা বিশেষ চ্যানেলে বাধার সৃষ্টি করে। অন্যভাবে বলা যায়, যদি সহজভাবে অপসারণ করা না যায় তাহলে জোরপূর্বক শরীর থেকে অপসারণ করা। এবার বুঝতে পারছো জাইনেব আমি কতটা কষ্টে আছি? আল্লাহ, থামো। লজ্জার ব্যাপার সাজিবেত, থামো এবার। আচ্ছা আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তোমার কোষ্ঠকাঠিন্য হওয়াটা স্বাভাবিক, কিন্তু সাজিবেতের হওয়াটা লজ্জার ব্যাপার, তাই না? জানি কিভাবে তোমাকে। যাই হোক, আর কথা বাড়াতে চাই না। শোনো, আমাকে বের করার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। মোবাইলে কত % চার্জ? 76। দাঁড়াও, হ্যাঁ 75 আছে। কেন? আচ্ছা, খুবই ভালো। মোবাইলের চার্জে তোমাকে চার্জে রাখবে। তুমি মোবাইল নিয়ে কিছুক্ষণ সময় কাটাও, ওরা এর মধ্যে নিশ্চয়ই চলে যাবে। তখন তুমি অনায়াসে তোমার ঘরে যেতে পারবে। এখন আমি ফোন রাখছি, বাই বাই। হ্যালো? হ্যাঁ, কেটে দিয়েছে? তুমি কথা শেষ না হতেই আমার ফোন কেটে দিয়েছো কোন সাহসে? সব ফাতির জন্য। কত বড় সাহস! আরে অনেকক্ষণ তো হলো আম্মা, এবার চলুন না আমরা সবাই বাড়ি ফিরে যাই। তাছাড়া আমি আপনার সাথে বাইরের মানুষের সামনে এভাবে তর্ক করতে চাই না। বাহ, অবাক করলে মুকাদ্দেস। আমরা এখন বাইরের মানুষ, তাই না? হাই ফের, দয়া করে তুমি এখানে কথা বলো না। একদম চুপ থাকো, চুপ। কি কারণে?
কারণ তোমারও মেয়ে আছে। আমার মেয়ে এখন কিছু একটা হবে। আমার সব শেষ। আমাদের বাড়িতে অনেক এসেছে, আমি নেই। আমার ছেলের মতো ওই ছেলেটাও ভুল করছে, মেয়েতেও ভুল পথে পা দিয়েছে। আচ্ছা মেতে, আমি বুঝতে পারি না মেয়েদের মতো সুদর্শন একটা ছেলে ওই মেয়ের মধ্যে কি এমন পেয়েছে। আসলে মেয়েটাই চালাকি করে ওকে ফাঁদে ফেলেছে। তুমি ফাদিকের কথা বলছো? ফাদিকের কথা সবাই জানে। মুকাদ্দেস, দয়া করে এবার তুমি একটু থামো। আমরা বরং আমাদের ছেলে মেয়েদের সমস্যা নিয়ে কথা বলি। আমাদের ছেলে মেয়েদের নিয়ে এখানে কথা বলার কি আছে বুঝলাম না। আমার ছেলে ওর নতুন গার্লফ্রেন্ড নিয়ে বেশ ভালোই আছে। মম, বাহ, খুব ভালো। তুমি অবশেষে তোমার মনের মতো মেয়ে পেয়েছো। একদম মনের মতো। আমার মেলিসা খুবই মিষ্টি একটা মেয়ে। মেলিসা মানে? এটা আবার কি? ও আমার ছেলের নতুন গার্লফ্রেন্ড। ও প্রায় 6 ফুটের মতো লম্বা, মাশাআল্লাহ, দেখতেও সুন্দর। ওর সিল্কি চুল, হরিণের মতো চোখ, একদম স্লিম ফিগার, মিষ্টি একটা মেয়ে। মেয়েটা সব দিক দিয়ে একদম আমার মনের সাথে মিলে গেছে। হ্যাঁ, ওর বাবা একজন মহাকাশ প্রকৌশলী, মা একজন সন্ন্যাসিনী, মানে মাদার তেরেসার মতো। তেরেসা কিন্তু ডাবল এস হবে। ভালো। সন্ন্যাসিনী? হ্যাঁ, তাই। আমার বিশ্বাসই হচ্ছে না সাজিবেদ, এত এত মিথ্যে কথা তুমি কিভাবে বলতে পারলে? কি হলো আইফের? ফাতির ব্যাপারে তোমার এত কৌতূহল কেন? না, এমনিতেই। আসলে জানার চেষ্টা করছিলাম কার জন্য ওদের সম্পর্ক ভেঙেছে। হ্যাঁ, এবার তুমি ওই মেয়ের ওপরে ঝাঁপিয়ে পড়বে, তাই তো? নিশ্চয়ই পড়বো। হ্যাঁ, ওকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। সাবধানে বলো, একদম চুপ থাকো আইফের। আমি আমার ছেলের গার্লফ্রেন্ডের পাশে আছি, কেউ ওর গায়ে হাত দিতে পারবে না, কখনো না। তাই নাকি? হ্যাঁ, তাই। আমি কিন্তু কাউকে ভয় পাই না মুকাদ্দেস। প্রয়োজনে ওদের দুজনকে একসাথে পিষে মারবো। হ্যাঁ, ও পারবে। মুকাদ্দেস, চলো উঠে এবার। চলুন। একটু অপেক্ষা করুন খালা, আপনাকে এগিয়ে দিয়ে আসি। মুকাদ্দেস, তুমি ওঠো ওঠো, চলো। দাঁড়াও আন্টি। এসো সেলিন, চলো। জাঙ্গর চেয়েও বেশি চিৎকার করলো। সাজিবেতের কথা ভুলেই গিয়েছি, বের হতে নিষেধ করেছিলাম। ও ফাতি, খুব ভয় লাগছে যদি কেউ দেখে ফেলে। এখন সবাই লাঞ্চ ব্রেকে আছে বেবি। হ্যাঁ, আমি জানি, তবু। হ্যাঁ, এবার বলো আমার সারপ্রাইজটা কি? 1 মিনিট। কি হয়েছে? আমাদের বাড়ির কি খবর? তোমার দাদিমা কি এখনো আছেন? এসব কথা বাদ দাও তো, এখন আমাদের কথা বলো। কিন্তু এটা জানা জরুরি, ওনারা আছেন নাকি চলে গেছেন? চলে গেছে। ঠিক আছে বিরল, আমি আবার তোমাকে পরে ফোন করছি। আম্মা! হ্যাঁ জেনেব। হ্যাঁ আম্মা, এসো। জেনেব, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। পরে না হয় বলো। পরে না, খুবই জরুরি কথা জেনেব। এরতান আর ভাইতের ব্যাপারে। কি হয়েছে? এরতানকে দূরে সরিয়ে দেওয়ার ভালো একটা উপায় খুঁজে পেয়েছিলাম, কিন্তু তোমার বাবার কারণে সব পণ্ড হয়ে গেছে। আমরা এখন দুজনকেই হারিয়ে ফেলেছি। কি বলছো? কি হয়েছে? তুমি ওদের কি করতে যাচ্ছিলে আম্মা? ভয়ের কিছু নেই, আমি ওদের দূরে কোথাও পাঠিয়ে দিতে চেয়েছিলাম যেন আমাদেরকে আর বিরক্ত করতে না পারে, কিন্তু তোমার বাবার কারণে আবার ওদের হারিয়ে ফেলেছি। ওরা কিন্তু প্রতিশোধ নিতে চাইবে। জেনেব, তুমি বরং চাকরিটাই ছেড়ে দাও, কারণ এখন তুমি আরো বিপদের। না, এসব তুমি কি বলছো? আল্লাহ আল্লাহ, কিসের বিপদ? আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি, ওরা এখন যেখানে আছে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। ওরা কোথায় আছে? আমার মন বলছে ইনশাল্লাহ ওরা যেখানে গেছে সেখান থেকে আর কখনো ফিরবে না। আমাদেরকে ওদের মুখোমুখিও হতে হবে না, কোনো কারণে ওদেরকে ভয়ও পেতে হবে না। তাছাড়া আমি এখন খুব ব্যস্ত, আর জানোই তো অনেকগুলো ফাইল জমে আছে, সেজন্য অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। এত চাপ নিয়ে কাজ করো না জেনেব। হ্যাঁ জানি, কিন্তু চাপ না নিলে কাজগুলো শেষ হবে না। হ্যাঁ, আমি উঠি। কোথায় যাচ্ছ? বসো, দুজন একসাথে চা খাই। না, এখন খাবো না জেনেব, বিরলের সাথে কথা বলবো। ওর কাছ থেকে ভাইতের ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করতে হবে। আচ্ছা আসি তাহলে। ঠিক আছে, এসো। কি করছিলে তুমি? সব বলে দিচ্ছিলে। কিন্তু বলিনি, কিছুই বলিনি। আমরা কিছুই বুঝতে পারি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, আমি পরে ফোন করব। রাখছি। হ্যাঁ, ওরহান,
আপু কি ব্যাপার ওরহান, তুমি এখানে এসেছো কেন? এখানে তোমার কি কাজ? কাজ থাকবে কেন? আল্লাহ আল্লাহ, আমি আমার আপুর নতুন কাজের জায়গাটা ঘুরে দেখতে এসেছি। আচ্ছা দেখো তাহলে, এটাই আমার কাজের জায়গা, জলদি দেখো। জলদি মানে? তুমি কি আমাকে এখনই বের হয়ে যেতে বলছো? না আপু, তোমাকে কেন বের হয়ে যেতে বলবো? আসলে আজকে আমি কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে লাঞ্চ করার জন্য বাইরে যাওয়ার সময়ও পাইনি। তুমি বসো, বলো আচ্ছা কি খাবে তুমি? কি অর্ডার দেবো? আপু আমি একটা কথা বলতে এসেছি, রাখো। আমি আসলে জরুরি একটা কথা বলতেই এখানে এসেছি। ওরহান বাড়িতে কথা বলবো, আরাম করে, মানে নিরিবিলি বসে না হয় কথা বলবো। না না, বাড়িতে কথা বলা যাবে না। মানে বলছি যে সেলিনের সামনে এই ব্যাপারে কথা বলা যাবে না। কিসের শব্দ হলো আপু? আমার পায়ের শব্দ হয়েছে, এখানে পা তুলে বসা যায় না। তুমি কি করছো বলো তো? আল্লাহ আল্লাহ, মনে হচ্ছে নিচে কোনো কাজ করছো। ওরহান বলছি, আল্লাহ আল্লাহ, পায়ে ব্যথা পেয়েছে বলে হাত দিয়ে একটু মাসাজ করছিলাম, তখনই হাত টেবিলে লেগে যাওয়াতে শব্দ হয়েছে। এবারে সব বাদ দাও, আমি একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি। বলো বলো, আমি শুনছি। আমি বাচ্চা নিতে চাইছি। এবার কিসের শব্দ? অনেকক্ষণ ধরে একইভাবে বসে আছি বলে পা ব্যথা হয়ে গেছে, তাই পা বদলানোর জন্য পা তোলাতেই শব্দ হয়েছে। আপু দয়া করে এবার আমার কথাটা শোনো। শুনেছি, নিয়ে নাও ওরহান, বাচ্চা নিয়ে নাও, কারণ তোমাদের যেহেতু বিয়ে হয়ে গেছে, তোমরা একসাথেই থাকছো, এখন বাচ্চা নিতে তো আর কোনো সমস্যা দাঁড়াও নেই। আপু, আমি আসলে এটা বলতে চাইনি। মানে সেলিন চাইছে যে আমি পড়াশোনা শেষ করি আর বোটের কাজ ছেড়ে দিয়ে নতুন কোনো চাকরি করি। কি করবো আসলে বুঝতে পারছি না। যাক, আমার মনটা বুদ্ধি আছে। ওরহান শোনো, আমি একটা কথা বলি। পড়াশোনা, চাকরি মানে ক্যারিয়ারের পেছনে ছুটে কখনো সময় নষ্ট করবে না। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো একটা সন্তান থাকা। এখনই বাচ্চা নেওয়ার সময়, কেন দেরি করবে? কারণ একটা সন্তান তোমার উত্তরাধিকার, যার উপর তুমি ভবিষ্যতে ভরসা করবে। কি হলো আবার? কিছু হয়নি, এবার একটা মশা কামড় দিয়েছে। এখানে মশা কিভাবে আসবে? এসেছে হয়তো, জানি না। কথা না বলে এসো তো। তুমি উঠলে কেন? চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি ওরহান। আমি তো একটু আগেই এসেছি, আরো কিছুক্ষণ বসি। কি বল? ওরহান কথা বলে হয়তো সময় নষ্ট করো না, এখনই বাড়ি গিয়ে দ্রুত ব্যবস্থা নাও। আরে যাও তো ওরহান। আপু কি করছো? চা কফি কিছু একটা খাবো। চা কফি বাদ দাও, সময় কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক আছে? সময় কারোর জন্য বসে থাকে না, এখনই গিয়ে বাচ্চা নেওয়ার ব্যবস্থা করো। যাও ওরহান, যাও, কথা বলো না, যাও। আশ্চর্য ব্যাপার, কেমন ব্যবহার এটা? সুন্দর করে বললেই তো পারো। এটাই সুন্দর ব্যবহার, এটাই সত্য। যাও গিয়ে বাচ্চার ব্যবস্থা করো। আল্লাহ আল্লাহ, তুমি কাজটা ঠিক করলে না। তোমার পরিবারের আরো কেউ আসার বাকি আছে? আইফের খালার পরিবার বাদ দিলে বাবা, ফুপি, এলিপসো। সময় কিন্তু তোমার জন্য অপেক্ষা করবে না। হ্যাঁ জানি। কি হলো রেস? কোনো সমস্যা হয়েছে? হায়দার, তুমি কি ওই ফাইতের ব্যাপারে কিছু জানো? না রেস, তুমি বলেছিলে ওকে একাই সামলাতে পারবে, তাই আমি আর খোঁজ রাখিনি। ও, তাহলে ওই অসভ্যটা কোথায় হারিয়ে গেল? রেস হয়তো পালিয়ে গেছে। কেউ নিয়ে গেছে? কিভাবে? আমি আর মেরিয়াম যখন বোটের ভেতরে গিয়ে কথা বলছিলাম, তখন কেউ আমাদের লোককে অজ্ঞান করে নিশ্চয়ই ওকে অপহরণ করে নিয়ে গেছে। রেস, আসলে তোমার কথা শুনে আমিই ভুল করেছি। ওকে তোমার হাতে একা রেখে যাওয়া ঠিক হয়নি। এখন ওই লোকের কারণে আমি কষ্ট পাচ্ছি। হায়দার, ফাইতের কারণে তোমার কষ্ট পাওয়ার কারণটা কি বুঝলাম না। রেস, তোমার বিয়ের সেই রাত থেকে আসলে আইফেরের প্রতি আমি অনেক দুর্বল হয়ে পড়েছি। আইফের? মানে তুমি কি আমাদের আইফেরের কথা বলছো? ওর জন্য মরতেও পারি রেস, মরতেও পারি। আর শোনো, তুমি যখন ওয়াহিদ বদমাশের ভয়ে বাড়ির সবাইকে বাইরে যেতে নিষেধ করেছিলে, তখন আমরা ভালোভাবে দেখাও করতে পারিনি। খুব কষ্ট পেয়েছি রেস,
ওকে না দেখে কষ্ট পেয়েছি। এর মানে হলো তুমি আর রাইফের দুজনে এখন প্রেম করছো? হ্যাঁ রাইস, শোনো, কোথায় যাও? আমি বরং এখন ভাইতকে খুঁজতে যাই। দুজনে একসাথে যাই? না না, তোমার এখন যেতে হবে না, তুমি যাও, আইফিলের কাছে যাও, ওর কাছে যাও। প্রেম, ভালোবাসা। আমিও এই ভালোবাসার মায়ে আটকে গেলাম তাহলে? এই বয়সে ভালোবাসায় জড়িয়ে পড়েছি? যত সব।